আপনাদের মধ্যে 90% মানুষ বোরুটো এক্সপ্লেনেশন এই কারণে দেখতে চান যাতে আপনারা বোরুটোর লেটেস্ট মাঙ্গার সাথে ক্যাচ আপ করতে পারেন, কারণ বোরুটো মাঙ্গার লেটেস্ট চ্যাপ্টারগুলো সত্যি অসাধারণ। বোরুটো অ্যানিমের অধিকাংশ এপিসোডই ফিলার, তাই এই ভিডিওতে আমি বোরুটো অ্যানিমের সেই অংশগুলো কভার করব যেগুলো হচ্ছে মাঙ্গা ক্যানন। তাই এই ভিডিওতে আপনারা কোনো অপ্রয়োজনীয় অংশ দেখতে পাবেন না। আপনারা যারা বোরুটো অ্যানিমে দেখেছেন কিন্তু বোরুটো অ্যানিমের অনেক বড় হেটার্স, তবে ভাই একটু দাঁড়ান, এই ভিডিওটা একবার পুরো দেখে নিন, কারণ বোরুটো নিয়ে এই ভিডিওটি আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বোরুটো এক্সপ্লেনেশন। ভিডিওর শুরুতেই আমরা ভবিষ্যতের একটা সিন দেখি যেখানে কোনোহা ভিলেজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, হোকাগে ফেস স্টোন ভেঙে চুরমার। এখানে আমরা বোরুটো আর কাওয়াকিকে মুখোমুখি দেখি। কাওয়াকি বোরুটোকে বলে, শিনোবিদের যুগ শেষ, আমি তোমাকে সেখানেই পাঠাবো যেখানে আমি 7 হোকাগেকে পাঠিয়েছি। কিন্তু বোরুটো তার হেডব্যান্ড বাঁধে এবং বলে, আমি এখনো একজন শিনোবি। এরপর তাদের মধ্যে এক ভয়ঙ্কর ফাইট শুরু হয়। এরপর সিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে। আমরা দেখি বোরুটো আর শিকাদাই ট্রেনের ছাদে বসে লিমিটেড এডিশনের বার্গার খাচ্ছে। এখানে বলে দেই শিকাদাই হলো শিকামারুর ছেলে। লিভ ভিলেজ এখন অনেক মডার্ন হয়ে গিয়েছে, ট্রেনও চলে। বাড়ি ফেরার পথে বোরুটো দেখে কিছু বদমাশ ছেলে ডেঙ্কি নামের এক ছেলেকে বিরক্ত করছে। ডেঙ্কি হলো লিভ ভিলেজের সবচেয়ে বড় কোম্পানির মালিকের ছেলে। বোরুটো সেখানে গিয়ে বদমাশদের শায়েস্তা করে এবং ডেঙ্কির সাথে বন্ধুত্ব করে। ডেঙ্কি আসলে শিনোবি হতে চায় না, সে বিজ্ঞানে আগ্রহী, কিন্তু তার বাবা তাকে জোর করে একাডেমিতে পাঠাচ্ছেন। বোরুটোর কথা শুনে ডেঙ্কি ইন্সপায়ার হয় এবং সিদ্ধান্ত নেয় তার বাবার বিরুদ্ধে গিয়ে নিজে যা ভালো মনে করে তাই করবে। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা নীল রঙের চাকরা এসে ডেঙ্কির শরীরে প্রবেশ করে। পরের দিন একাডেমি শুরু হওয়ার দিন, বোরুটো দেখে ডেঙ্কির শরীরে এক অদ্ভুত নীল চাকরা। ডেঙ্কি এই নীল চাকরার প্রভাবে রেগে গিয়ে ওই বদমাশ ছেলেগুলোকে একটা খারাপ ট্রেনে আটকে ফেলে এবং আরেকটা ট্রেনের সাথে ধাক্কা লাগানোর চেষ্টা করে। বোরুটো ঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। বোরুটো তার শ্যাডো ক্লোন ব্যবহার করে ট্র্যাক চেঞ্জ করে সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু ট্রেনটা লাইনচ্যুত হয়ে সোজা গিয়ে উড়ে নাওটোর ফেস স্টোনের ওপর যে আছড়ে পড়ে। এই ঘটনার জন্য বোরুটোকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। তবে ভালো খবর হলো ডেঙ্কি এখন নিজের ইচ্ছায় শিনোবি হতে চায়। 2 সপ্তাহ পর বোরুটো ক্লাসে ফেরে। সবাই তাকে ট্রেন দুর্ঘটনার জন্য আর চোখে দেখে। ক্লাসে ইয়াবে নামের এক সিনিয়র ছাত্রের সাথে বোরুটোর ঝামেলা হয়। ইয়াবে মনে করে শিনোবিদের পড়াশোনার দরকার নেই, শক্তি সব, কিন্তু বোরুটো তাকে চ্যালেঞ্জ করে। ফাইটে ইয়াবে খুব শক্তিশালী হলেও সে নিয়ম ভঙ্গ করে নিজের অস্ত্র ব্যবহার করতে যায়, কিন্তু শেষ পর্যন্ত বোরুটো এবং ইনোজিন মিলে তাকে হারিয়ে দেয়। বোরুটো প্রমাণ করে দেয় যে সে শুধু হোকাগের ছেলে নয়, তার নিজেরও যোগ্যতা আছে। এরপর ইয়াবে তাদের বন্ধু হয়ে যায়। এরপর আমরা রকলির ছেলে মেটাল লিকে দেখি। সে খুব শক্তিশালী, কিন্তু কেউ তাকিয়ে থাকলে সে নার্ভাস হয়ে যায় এবং সবকিছু গন্ডগোল করে ফেলে। একদিন তার ভুলের জন্য শিনোচেনসে তাকে বকা দেন। মেটাল্লি মন খারাপ করে চলে যায় এবং তখনই ওই ব্লু শ্যাডো তাকে অ্যাটাক করে। পরের দিন মেটাল্লি অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং শিকাদাইয়ের ওপর হামলা করে। বোরুটো এখানে লক্ষ্য করে যে মেটাল্লির গায়ে সেই একই ব্লু শ্যাডো দেখা যাচ্ছে যা সে ডেঙ্কির শরীরে দেখেছিল। আশ্চর্যের বিষয় হলো এই ব্লু শ্যাডো শুধু বোরুটোই দেখতে পারে। অবশেষে শিকাদাই তার বুদ্ধিমত্তা দিয়ে মেটাল্লিকে শান্ত করে এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এর কিছুদিন পর দেখি শিনোসেন্সে ছাত্রদের সাথে মিশতে গিয়ে বারবার ব্যর্থ হন এবং প্রিন্সিপালের কাছে কথা শোনেন। তিনি ডিপ্রেশনে চলে যান এবং সেই রহস্যময় ব্লু শ্যাডো তাকে কবজা করে ফেলে। শিনোসেন্সে বোরুটো, শিকাদাই এবং নতুন ছাত্র মিৎসুকিকে জঙ্গলে ডেকে নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। জোনিন লেভেলে শিনোবির সাথে পারা বাচ্চাদের কাজ নয়। বোরুটো, শিকাদাই এবং মিৎসুকি মিলে একটা প্ল্যান করে। তারা বুঝতে পারে শিনোসেন্সের পোকাগুলো জল বা পানি পছন্দ করে না। তারা সেন্সেকে কৌশলে নদীর পানিতে ফেলে দেয় এবং মিৎসুকি তার লাইটিং স্টাইল ব্যবহার করে
সেন্সের শরীর থেকে ওই ব্লু শ্যাডোকে বের করে দেয়। সেন্সে স্বাভাবিক হন এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হন। এর কিছুদিন পর একাডেমিতে আরেকটা ঘটনা ঘটে। মাগিরে নামের এক লাজুক ছেলে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সুমিরেকে পছন্দ করে, কিন্তু সে রিজেক্ট হওয়ার পর ওই ব্লু শ্যাডো তাকে অ্যাটাক করে। সে সুমিরেকে কিডন্যাপ করার চেষ্টা করে। বউটো এবং তার বন্ধুরা মিলে তাকে আটকায়। বউটো আবারও সেই ব্লু শ্যাডো দেখতে পায়। শেষ পর্যন্ত চোজো মাগিরেকে বোঝায়। মাগিরে তার ভুল বুঝতে পারে এবং স্বাভাবিক হয়ে যায়। এই সব ঘটনার মাঝে মিৎসুকি বউটোর উপর নজর রাখছে। মিৎসুকি জানে যে বউটো বিশেষ কিছু দেখতে পায়। একদিন রাতে বউটো স্বপ্ন দেখে টোনেরি ওসুসুকি তাকে বলছে যে তার চোখ পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। বউটো ঘুম থেকে উঠে আয়নায় তার চোখে এক অদ্ভুত পরিবর্তন দেখে। সে ভাবে তার ব্যাকুগান জেগে উঠেছে, কারণ তার মা হিনাটা হচ্ছে হিউগা প্রিন্সেস। বউটো খুব এক্সাইটেড হয়ে নাওটোকে জানায়, কিন্তু নাওটো বা অন্যরা সহজেই বিষয়টা বিশ্বাস করতে চায় না, কারণ ব্যাকুগান জাগানোর জন্য অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজন। বউটো তার কথা প্রমাণ করার জন্য জিদ ধরে। নাওটো এবং হিনাটা ঠিক করে বউটোকে তার দাদু অর্থাৎ হিউগা ক্লানের হেড হিয়াশি হিউগার কাছে নিয়ে যাওয়া হবে। এরপর আমরা দেখি নাওটো, বউটো এবং হিমাওয়ারি দাদুর বাড়িতে পৌঁছায়। বউটোর ব্যাকুগান অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা প্রমাণ দিতে বউটোর আন্টি হানাবি তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। শুরু হয় এক দুর্দান্ত লড়াই। বউটো তার শ্যাডো ক্লোন এবং জুৎসু ব্যবহার করে হানাবিকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু হানাবির অভিজ্ঞতার কাছে সে হেরে যায়। দুঃখজনকভাবে পুরো লড়াইয়ে একবারের জন্যও বউটোর ব্যাকুগান অ্যাক্টিভ হয়নি। সবাই যখন হতাশ, তখন নাওটো বুঝতে পারে বউটো মিথ্যা বলছে না। সে হয়তো ব্যাকুগান পায়নি, কিন্তু তার ছেলের মধ্যে নিশ্চয়ই কোনো হিডেন পাওয়ার জেগে উঠেছে। বউটো মনে মনে প্রতিজ্ঞা করে সে তার বাবার কাছে নিজেকে প্রমাণ করেই ছাড়বে। এদিকে গ্রামে আক্রমণের মাত্রা বাড়তেই থাকে। একদিন বউটো এবং সারাদা দেখতে পায় বিখ্যাত মুভি স্টার কাগেমাসা ডিপ্রেশনের কারণে অনেক মোটা হয়ে গিয়েছে এবং অদ্ভুত আচরণ করছে। বউটো আবারও সেই ব্লু শ্যাডো দেখতে পায়। কাগেমাসা তাদের আক্রমণ করে বসে, কিন্তু সারাদা ও বউটো মিলে তাকে থামায়। এই ঘটনার পর বউটো নিশ্চিত হয় যে মানুষের মনের হতাশা বা রাগকেই এই শ্যাডোটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বউটো, শিকাদা এবং মিৎসুকি মিলে গ্রামের পোস্ট অফিসের কাজ করার বাহানায় পুরো গ্রামে নজরদারি শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল সেই মূল কালপিটকে ধরা যে এই শ্যাডো নিয়ন্ত্রণ করছে। একদিন তারা মুখোশ পরা এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পায়। বউটো এবং তার বন্ধুরা তাকে ধরার চেষ্টা করলেও সে অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় মিৎসুকি তাকে চিনে ফেলে এবং বউটোকে জানায় অপরাধী আমাদের খুব কাছের কেউ। অন্যদিকে সাই তার আনবু ব্ল্যাক অপসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। সে এক ভয়ঙ্কর তথ্য খুঁজে পায়। এই ঘটনার সাথে যোগাযোগ রয়েছে ডানজোর পুরনো সংগঠন রুট এর। ডানজোর মৃত্যুর পর তার এক বিশ্বস্ত বিজ্ঞানী তানুকি গিগারাকি হাসিরামা সেল ব্যবহার করে একটি দানব তৈরি করেছিল যার নাম নুয়ে, আর তানুকির মেয়েই হলো এই প্রজেক্টের ভেসেল। সবচেয়ে বড় টুইস্ট আসে যখন জানা যায় বউটোর ক্লাসের সবচেয়ে শান্ত মেয়েটি ক্লাস রিপ্রেজেন্টেটিভ সুমিরেই আসলে এই সবকিছুর মূলে। সুমিরের বাবা মৃত্যুর আগে তার পিঠে সিল করে দিয়েছিল এবং আদেশ দিয়েছিল লিভ ভিলেজকে ধ্বংস করার। মিৎসুকি বউটোকে সত্যটা জানিয়ে দেয়। বউটো প্রথমে বিশ্বাস করতে না চাইলেও নিজের চোখে যখন দেখে সুমিরে নুয়েকে সামান করেছে, তখন সে শকড হয়ে যায়। গ্রামকে বাঁচাতে কাকাশি সেন্সে এবং সাই মিলে নুইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দানবটি মানুষের চক্রা অ্যাবজর্ব করে একটি বিশাল আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নুয়ে একটি পোর্টাল খুলে সুমিরিকে নিয়ে অন্য ডাইমেনশনে চলে যায়। বউটো এবং মিৎসুকিও সাহস করে সেই পোর্টালের মধ্যে ঝাঁপ দেয়। অন্য জগতে পৌঁছে তারা দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। মিৎসুকি সরাসরি সুমিরিকে হত্যা করতে চায়, কারণ তার মিশন হচ্ছে গ্রামকে বাঁচানো, কিন্তু বউটো তাকে থামায়। শুরু হয় লড়াই। একদিকে বিশাল দানব নুয়ে, অন্যদিকে সুমিরা বনাম মিৎসুকি। ঠিক এই সময়ে বউটোর ডান চোখ আবার জ্বলে ওঠে। সে দানবটির উইক পয়েন্টগুলো দেখতে পায়। বউটো তার বুদ্ধি খাটিয়ে নুইকে দুর্বল করে দেয়, কিন্তু আসল লড়াই ছিল মানসিক। বউটো সুমিরাকে বোঝাতে শুরু করে। সে বলে, তোমার বাবা তোমাকে দিয়ে যা করাতে চেয়েছিলেন সেটা তার প্রতিশোধ ছিল, তোমার নয়। তুমি আমাদের বন্ধু ক্লাস র্যাপ। বউটোর কথাগুলো সুমিরের হৃদয়ে গিয়ে লাগে। তার ভেতরে নেগেটিভ চক্রাগুলো সরে যায়। সুমিরে বুঝতে পারে সে আসলে একা
নয়, তার বন্ধুরা তাকে ভালোবাসে, কিন্তু তাদের হাতে বেশি সময় ছিল না। ডাইমেনশনটি ভেঙে পড়ছিল। বোর্টো, মিৎসুকি এবং সুমিরে সবাই মিলে সেই পোর্টালে ঝাঁপ দেয় এবং কোনো মতে তাদের নিজস্ব জগতে ফিরে আসে। বাইরে সাই এবং বাকিরা তাদের জন্য অপেক্ষা করছিল। সাই সুমিরের দায়িত্ব নেয় এবং কথা দেয় যে সে তাকে সঠিক পথ দেখাবে। ভিলেজ রক্ষা পায়। কিছুদিন পর সুমিরে আবারও একাডেমিতে ফিরে আসে। যদিও সে কিছুদিন সাসপেন্ড ছিল, কিন্তু তার বন্ধুরা তাকে আগের মতোই আপন করে নেয়। এর কিছুদিন পর শিনো সেন্সে তাদের জানায় যে এক সপ্তাহের মধ্যে গেনিন এন্ট্রান্স এক্সাম শুরু হতে চলেছে। কিন্তু এরপর সারাদা তার ক্লাসমেটদের দেখে জেলাস ফিল করতে শুরু করে, কারণ তার সব বন্ধুরা তাদের বাবার সাথে ট্রেনিংয়ে যেত, যা সারাদার পক্ষে সম্ভব ছিল না। এ কারণেই সারাদা নিজের ফ্যামিলি সম্পর্কে প্রশ্ন করা শুরু করে। আর ব্যাপারটা এত দূর পর্যন্ত গড়ায় যে সে সাকুরাকে এটাও বলে বসে, হয়তো তুমি আমার আসল মা নও। যা শোনার পর স্বাভাবিকভাবেই সাকুরা রেগে যায় এবং রাগের চোটে আশেপাশের জিনিস ভাঙচুর করতে শুরু করে। কিন্তু রাগের মাথায় সে কিছুই খেয়াল করে না এবং নিজের পুরো বাড়িটাই ভেঙে ফেলে। যখন সাকুরা এটা বুঝতে পারে, সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই সারাদা দেখতে পায় তাদের ফ্যামিলি ফটোটাও নকল। সাকুরা কোনো এক কারণে সাসকে সেই সময়ের একটা ছবি ফ্রেমের মধ্যে লাগিয়ে রেখেছিল, যখন সাসকে হেভি নামের টেরোরিস্ট গ্রুপে ছিল। সেই ছবিতে সাসকের সাথে কারিনও ছিল এবং হেভি গ্রুপের বাকি মেম্বাররাও ছিল। এখন সারাদা খেয়াল করে যে এই ছবিতে সাসকের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ কারিন, যার চোখে চশমা আছে, সে দেখতে একদম সারাদার মতোই। অন্যদিকে সিন পরিবর্তন হয় সাসকের দিকে। সে কিছু লোকের পিছু নিচ্ছে যারা শারিঙ্গান এবং উচিয়া সিম্বল ব্যবহার করছে। এরপর সারাদা সিদ্ধান্ত নেয় সে তার বাবার কাছে অথবা নাওটোর কাছে তার আসল বাবা মা সম্পর্কে জানতে চাইবে। নাওটো সাসকের পাঠানো একটি বাস পাখির মাধ্যমে বার্তা পায়, যেখানে সাসকে তাকে এই নকল উচিয়াদের বিষয়ে জানায়। সারাদা নাওটো অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে কোনোভাবে এই সব কথা শুনে ফেলে এবং ঠিক করে যে এই মিশনে যাবে এবং ওই নকল উচিয়াদের ধরবে। এরপর আমরা দেখি সেই ছোট উচিয়া শিনকে। নাওটো তার সেজমুড ব্যবহার করে সারাদা জোজোকে ফলো করে এবং তাদেরকে বাঁচাতে আসে, কিন্তু তখনই শিন তাদেরকে ধরে ফেলে এবং লড়াই শুরু করে দেয়। জোজো আর সারাদার জন্য এই ফাইটটা অনেক কঠিন ছিল, কিন্তু নাওটোর জন্য এটা কোনো বড় চ্যালেঞ্জ ছিল না এবং সে খুব সহজেই শিনকে হারিয়ে দেয়। এই মিশনের সময় সারাদা বুঝতে পারে একজন হোকাগের গুণাবলী তার মধ্যেও আছে এবং সেই মুহূর্তেই নাওটোর প্রতি তার শ্রদ্ধা অনেক বেড়ে যায়। যখন তারা বিশ্রাম নিচ্ছিল, সারাদা চুপিসারে সেখান থেকে বেরিয়ে যায় এবং তার বাবা সাসকে উচিয়ার সাথে দেখা করতে যায়। সারাদা এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তার বাবাকে দেখে তার শারিঙ্গান অ্যাওকেন হয়ে যায়। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ এই প্রথমবার কোনো উচিহা তার শারিঙ্গান অ্যাওকেন করেছে ভালোবাসার মাধ্যমে। কিন্তু এখানে সাসকে তাকে চিনতে পারে না এবং তার উপর আক্রমণ করতে যায়। তখনই সারাদা পাপা বলে চিৎকার করে ওঠে। তখন সাসকে থেমে যায়। এরপর সারাদা সাসকেকে অনেক প্রশ্ন করে, যেমন কারিন কে এবং আমার আসল মা কে, কিন্তু সাসকে কোনো উত্তর দেয় না, কারণ সে নাওটোর উপর ভীষণ রেগেছিল কেন সে বাচ্চাদের এমন বিপজ্জনক মিশনে নিয়ে এসেছে। এতে সারাদা খুব কষ্ট পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন নাওটো সারাদাকে সান্ত্বনা দেয় এবং তাকে বোঝায় যে সাসকে গ্রামের বাইরে থাকে, যাতে সে তার পরিবারকে রক্ষা করতে পারে। অর্থাৎ সাসকে দূরে থাকার পেছনে সারাদাও একটা বড় কারণ। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা আবারও সেই সিনকে দেখি। সে তার কোলন আর্মি নিয়ে আবারও আকাশকি গঠন করতে চেয়েছিল। তারপর আমরা একটা ছোট লড়াই দেখি। নাওটো আর সাসকে বনাম শিন ও তার ক্লোন। লড়াইয়ে শিন এদের দুজনকে কিছুটা জখম করে দেয়, কিন্তু সাকুরা ঠিক সময় মতো এসে তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর সাকুরা সাসকে সারাদার কাছে ক্ষমা চায়, কিন্তু শিন সেখান থেকে পালিয়ে যায় এবং মাঙ্গেকিও শারিঙ্গানের ক্ষমতা ব্যবহার করে সাকুরাকেও তাদের সাথে অপহরণ করে নিয়ে যায়। এরপর সবাই শিন উচিয়ার পরিচয় জানতে ওরুচিমারুর কাছে যায়। ওরুচিমারু তাদের জানায় যে শিন উচিয়া ছিল তার একটা এক্সপেরিমেন্ট। শিন ছিল এক ধরনের সেলুলার ফর্ম, যার মধ্যে যেই সেল ইমপ্ল্যান্ট করা হতো সে সেটা গ্রহণ করে নিত। আর এটা সেই পদ্ধতি ছিল যা দিয়ে ডানজোর ডান হাত তৈরি করা হয়েছিল। তো এখানেই আমরা নাওটো অ্যানিমের ডানজোর হাতের রহস্য জানতে পারি। এরপর সারাদা সুইকেৎসুকে ডিএনএ টেস্ট করতে বলে, এটা জানার জন্য যে সাকুরা নাকি কারিন কে তার আসল মা। টেস্টের রেজাল্টে আসে যে কারিনই তার আসল মা, যা সারাদাকে মানসিকভাবে খুব ভেঙে দেয়। এরপর সে তার শারিঙ্গান অ্যাক্টিভেট করে এবং তার পরিবারের ব্যাপারে মিথ্যা বলার জন্য নাও
নাওটোর ওপর ক্ষেপে যায়। সে সাকুরার সাথে যে কোনো ধরনের সম্পর্ককে ঘৃণা করতে শুরু করে, কিন্তু যখন সে একটু শান্ত হয় এবং বুঝতে পারে যে সাকুরাই তাকে একা হাতে বড় করেছে, তখন সারাদা একটু বিভ্রান্ত হয়ে যায়। এরপর সাকুরা, সারাদা এবং বাকি সবাই মিলে শিনের ক্লোনগুলোকে ডিফিট করে। এরপর সারাদা বলে সাকুরা তার বায়োলজিক্যাল মা কিনা সেটা সে জানে না, কিন্তু সে তার পরিবারকে খুব ভালোবাসে। সে এটাও বুঝতে পারে যে সাসকে আর সাকুরার মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। পরে এটাও জানা যায় যে আসলে কারিন সারাদাকে জন্ম দেয়নি, সাকুরাই সারাদার আসল মা। এরপর সাকুরা, সারাদা আর সাসকে এই তিনজন মিলে প্রথমবারের মতো একসাথে ফ্যামিলি ডিনার করে। এই সময় সারাদা হোকাগে হওয়ার সংকল্প করে ফেলে। এর পরের আর্কটি শুরু হয় কোনোহামারুয়া তার নতুন টিম 7-এর সাথে, যার মধ্যে আছে মিৎসুকি, সারাদা আর বৌটো, আর তাদের লিডার হলো কোনোহামারু। সিন শুরু হয় টিম 7-এর দুই ট্রেন ডাকাতকে ধরার মধ্য দিয়ে। ডাকাতরা জানায় যে তাদের সঙ্গীদের সবাইকে মেরে ফেলা হয়েছে এক পুরনো খনিতে। তারা ওই খনি চেক করতে যায় এবং সেখানে একটা বিশাল হোয়াইট জেটসু দেখতে পায়। গেনিনরা আর কোনোহামারু মিলে তাকে হারিয়ে দেয়, কিন্তু যেই তারা গুহার ভেতরে ঢোকে সেখানে অনেক মৃত জেটসুকে ব্ল্যাক ফ্লেমে জ্বলতে দেখতে পায়। তখন কোনোহামারু জানায় যে সাসকে ওসুসুকি ক্লানের সব অবশিষ্টাংশ ধ্বংস করার মিশনে আসে। এর মাঝে উরুশিকি, মাঙ্গা ক্যাননে যার ক্যারেক্টারটা একটু জটিল, সে চাঁদে টোনুরির সাথে দেখা করতে যায়, যাকে আমরা আগেই দেখেছি। সে টোনুরিকে বলে যে ওসুসুকিদের মেইন ব্রাঞ্চ ফ্যামিলি হাজার হাজার বছর ধরে দেখেছে কিভাবে শিনোবিরা তাদের বিশ্বে উন্নতি করছে। তারা এটাও দেখেছিল যে কিভাবে টোনেরি নারুটোর হাতে অপমানিত হয়ে হেরেছিল, আর তাই মোমোশিকি আর এরা সবাই মিলে টোনেরিকে হাজার বছরের জন্য বন্দি করে ফেলে। অন্যদিকে হিমাওয়ারির জন্মদিন চলছে। নাওটো তার বার্থডে পার্টিতে আসে, কিন্তু সেটা ছিল তার একটা শ্যাডো ক্লোন। আর নাওটো এতটাই ক্লান্ত ছিল যে ক্লোনটি হিমাওয়ারির কেক আনতে আনতেই গায়েব হয়ে যায়, আর কেকটা মাটিতে পড়ে যায়, যা দেখে বউটো খুবই আপসেট হয়ে পড়ে, কারণ সে মনে করে নাওটোর উচিত ছিল হিমাওয়ারির জন্য সেখানে থাকা। সে দৌড়ে উপরে যায়, নাওটোর পুরনো জ্যাকেটটা খুঁজে বের করে এবং সেটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ঠিক এই মুহূর্তেই কেউ দরজার বেল বাজায়। বউটো রাগে গজগজ করতে করতে দৌড়ে নিচে আসে এবং ভাবে যে নিশ্চয়ই নাওটো এসেছে, তাই দরজা খুলে সে সজোরে একটা ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু দরজার ওপারে নাওটো ছিল না, ছিল সাসকে। সাসকে খুব সহজেই বউটোর অ্যাটাক আটকে দেয় এবং তাকে জিজ্ঞেস করে নাওটো কি এখানে আছে। তখনই হিনাটা এসে জানায় যে নাওটো এখন হোকাগে অফিসে। এরপর সাসকে আর বউটো নাওটোর অফিসের দিকে রওনা দেয়। এরপর সাসকে হোকাগে অফিসে গিয়ে মোমোশিকি আর কিনশিকির ব্যাপারে নাওটোকে রিপোর্ট করে। এরপর বউটো সাসকেকে বলে সে তার স্টুডেন্ট হতে চায়। এর জবাবে সাসকে শর্ত দেয় যে যদি তুমি রাসিনকান শিখতে পারো তবেই তুমি আমার স্টুডেন্ট হতে পারবে। তখন বউটো কোনোহামারুর কাছে যায় এবং তাকে রাসিনকান শেখাতে বলে, কারণ নাওটো ছাড়া একমাত্র কোনোহামারুই রাসিনকান তৈরি করতে পারে। আর বউটো মাত্র কয়েকদিনের মধ্যে রাসিনকান শিখে ফেলে। যখন বউটো সাসকেকে তার রাসিনকান দেখায়, সাসকে বলে যে এটা আকারে অনেক ছোট। বউটো সেটা বুঝতে পারে এবং হতাশ হয়ে তার রাসিনকানটা ছুঁড়ে মারে। আর যখনই বউটো তার রাসিনকান ছুঁড়ে মারে সেটা অদৃশ্য হয়ে যায়। আর এই ডিটেলসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বউটো ভুলবশত এমন কিছু তৈরি করে ফেলেছে যা অন্য রাসিনকান ইউজাররা তৈরি করতে পারেনি। আসলে বউটোর চাকনা নেচার হলো লাইটনিং। যখন সে তার রাসিনকান বানাচ্ছিল সে অজান্তেই তাতে লাইটনিং মিশিয়ে ফেলেছিল, যার ফলে যখন সে রাসিনকানটা ছুঁড়ে মারে সেটা অদৃশ্য হয়ে যায়। এরপর বউটো এক সায়েন্টিস্টের কাছে যায়, আর এই সায়েন্টিস্টের নাম হলো কাতাৎসুকে। বউটোর সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। বউটো তার দুর্বল রাসিনকান নিয়ে কাতাৎসুকের কাছে অভিযোগ করে। তখন কাতাৎসুকে তাকে একটা সায়েন্টিফিক নিনজা টুল দেয়। সে বউটোকে বলে তোমাকে কষ্ট করে আর কিছু শিখতে হবে না, শুধু এই ছোট স্কুলগুলো ব্যবহার করবে আর এটা তোমার ইচ্ছা মতো নিনজুৎসু তৈরি করে দেবে। সত্যি বলতে এই আর্টিফ্যাক্টটা একটু বেশি ওভার পাওয়ার ছিল। অন্যদিকে খুব শীঘ্রই চুনিং এক্সাম শুরু হতে চলেছে, আর এখানেই আমরা জানতে পারি অন্যবারের চুনিং এক্সামের মতোই এবারও স্যান্ড ভিলেজ থেকে নিনজারা আসছে। বিশেষ করে গাড়ার অ্যাডাপ্ট নেওয়ার ছেলে শিঙ্কিও আসছে। এরপর আমরা আবারও ওসুসুকিদের কাছে ফিরে যাই। তারা কাগুয়ার লাভা ডাইমেনশনের মধ্যে আছে। সেখানে তারা খুঁজছে যে কাগুয়া আসলে কোথায় গেল। এই সময় উরুশিকি জানায় যে কাগুয়া পৃথিবীতে চলে গিয়েছে এবং সেখানে অনেকগুলো টেলবিস্ট আছে যাদের জিনজুরিকি বানানো হয়েছে। এরপর ওসুসুকি তিনজন কিলার বিয়ের ওপর আক্রমণ করে এবং তাকে চাকরাপিলে পরিণত করে ফেলে। এটা তখন ঘটে যখন কিলার বি 8 টেল ফর্মে ছিল এবং মোমোশিকির দিকে টেল বিস্ট বম
ছুঁড়েছিল। মোমোশিকি তার রিনেগানের সাহায্যে সেই বমটি অ্যাবজর্ব করে নেয়। এরপর সে তার অন্য হাতের রিনেগান দিয়ে সেই বমের পর বহুগুণ বাড়িয়ে আবারও কিলার বিয়ের দিকে ছুঁড়ে মারে। মোমোশিকির ধারণা অনুযায়ী কিলার বি সেখানে হেরে গিয়েছে, কিন্তু বাস্তবে তেমনটা হয়নি, কারণ কিলার বি আসলে একটা ইনক্লোন ব্যবহার করছিল, ঠিক যেমনটা সে সাসকের বিরুদ্ধে করেছিল। কিন্তু এটা করার জন্য তাকে এইটিলের একটা অংশ ত্যাগ করতে হয় এবং মোমোশিকি সেই অংশটাকে চাকরাপিলে পরিণত করে। এই ফাইটের পর বোরুটো অ্যানিমেতে আমরা আর কখনো কিলার বিকে দেখিনি। হতে পারে কিলার বি আসলেই মারা গিয়েছে, কিন্তু এটা এখনো অফিসিয়ালি কনফার্ম হয়নি। এরপর আমরা চুনিন এক্সামের শুরুতে চলে আসি, যা সব চুনিন এক্সামের মতোই আলাদা আলাদা ফ্রেজে হয়। প্রথমে একটা রিটেন এক্সাম, তারপরে প্র্যাকটিক্যাল, আর শেষে সবাইকে একে অপরের সাথে ফাইট করতে হয়। কিছু বাচ্চা জেতে, কিছু হারে। বোরুটো আর বাকি সব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারগুলো পরের রাউন্ডে চলে যায়। এরপর আমরা চুনিন এক্সামের দ্বিতীয় রাউন্ড দেখি, আর এখানে বোরুটো এক্সামের ভেতরে চিটিং করে, কারণ এক্সামে সায়েন্টিফিক টুল ইউজ করা নিষিদ্ধ। সে এমন সব জুৎসু ব্যবহার করে যা সে ন্যাচারালি করতে পারে না, আর এর ফলে টিম 7 সেকেন্ড রাউন্ডে পাশ করে ফেলে। পুরো সেকেন্ড রাউন্ড টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছিল। 10-10 সকল কার্যক্রমের ওপর নজর রাখছিল। সে খেয়াল করে যে বোরুটো জুৎসু ব্যবহার করার সময় কোনো হ্যান্ড সাইন ব্যবহার করছে না, কিন্তু সে ভাবে হয়তো বোরুটো এত দ্রুতই হ্যান্ড সাইন করছে যে সে দেখতে পারছে না। বাকি শিনোবিরাও এটা ভাবছিল, কারণ বোরুটো নারুটোর ছেলে, তাই কেউ ভাবতেও পারিনি যে বোরুটো চিটিং করছে, আর কেউ জানতোও না যে শিনোবি গংলেট নামের কোনো নিনজা টুল আদেও আছে। এরপর যখন নারুটো জানতে পারে যে বোরুটো চুনিন এক্সামে সেকেন্ড রাউন্ড পাশ করেছে, তখন সে খুব খুশি হয়, যা বোরুটোর খুব ভালো লাগে, কারণ সে নারুটোর কাছ থেকে কখনোই পজিটিভ ফিডব্যাক পায়নি, অর্থাৎ নারুটো কখনোই তাকে অ্যাপ্রিসিয়েট করেনি। এরপর আমরা চুনিন এক্সামের থার্ড রাউন্ড দেখি, যেটা ছিল 1 ভার্সেস 1 ব্যাটেল। এতে অনেক লড়াই হয়। সারাদা আর মিৎসুকি জিতে যায়, আর বোরুটো ইউডি নামের এক বাচ্চাকে চিটিং করে হারিয়ে দেয়। এর পরের রাউন্ডে আসে সিকাদাই। সে তার বাবার মতোই খুব ট্যালেন্টেড এবং জিনিয়াস। তার বিরুদ্ধে বোরুটো ফাইট করে। টেকনিক্যালি এই ফাইটে সিকাদাইয়ের জেতার কথা ছিল, কারণ সে শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে বোরুটোর শ্যাডো ক্লোনকে ধরে ফেলেছিল, কিন্তু বোরুটো তার নিনজা টুল ব্যবহার করে সিকাদাইকে হারিয়ে দেয়। এরপর অনেকগুলো ম্যাচ হয়, যার মধ্যে মিৎসুকি শিঙ্কির বিরুদ্ধে লড়াই করে, কিন্তু মিৎসুকি তার পুরো পাওয়ার ব্যবহার করে না, তাই মিৎসুকি গারাজ ছেড়ে শিঙ্কির কাছে হেরে যায়। চুনিন এক্সামের ফাইনাল ম্যাচ হয় 3 জনের মধ্যে, সারাদা, বোরুটো আর শিঙ্কি। আর বোরুটো আর সারাদা মিলে শিঙ্কিকে হারানোর চেষ্টা করে, যাতে পরে তারা নিজেরা লড়তে পারে। তখন শিঙ্কি সারাদাকে হারিয়ে দেয়। বোরুটো তখন চিন্তিত হয়ে পড়ে এবং তার লাইটনিং রিলিজ আর বোরুটো স্ট্রিম ব্যবহার করে এবং শিঙ্কির আয়রন স্যান্ডকে হারানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। তখন বোরুটো কাকাশির অ্যাবিলিটি পার্পল লাইটনিং ব্যবহার করে শিঙ্কির আয়রন স্যান্ডকে হারায়, এবং এভাবেই সে চুনিন এক্সামের উইনার হয়ে যায়। কিন্তু নারুটো ফাইনাল ম্যাচ দেখছিল। সে বুঝতে পারে যে বোরুটো চিটিং করছে। নারুটো বোরুটোর কাছে আসে, তার হাতের কবজি ধরে ফেলে এবং সবাইকে দেখায় যে সে ব্যাটেলে চিটিং করেছে। এরপর নারুটো বোরুটোর হেডব্যান্ড খুলে নেয়, যার মানে বোরুটো এখন আবারও সাধারণ গেনিনে পরিণত হয়েছে এবং এক্সাম থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে। কিন্তু এরপরই ওই সায়েন্টিস্ট যে বোরুটোকে নিনজা টুলটা দিয়েছিল, সে ব্যাটেল ফিল্ডে চলে আসে। সে নারুটোকে বলে, তুমি যদি বোরুটোকে ভালো শিনোবি বানাতে চাইতে, তবে তোমার উচিত ছিল বোরুটোর জন্য সময় বের করা। এরপর বোরুটো বুঝতে পারে যে তাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউ তাদের ইমোশনাল ট্রমা সামলে ওঠার আগেই মোমোশিকি, কিনশিকি আর উরুশিকি সবাই চুনিন এক্সাম এরিনাতে হামলা করে। গারা আর চোজিরো উরুশিকির বিরুদ্ধে ফাইট করতে শুরু করে। বোরুটো তার নিনজা টুল দিয়ে মোমোশিকির দিকে অ্যাটাক করে, কিন্তু মোমোশিকি সব অ্যাটাক অ্যাবজর্ব করে নেয়। এই পর্যায়ে নারুটো আর সাসকে মোমোশিকি ও কিনশিকির বিরুদ্ধে লড়তে থাকে, কিন্তু তখনই মোমোশিকি একটি বিশাল টেইল বিস্ট বম তৈরি করে, যা পুরো চুনিন এক্সাম এরিয়াকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। নারুটো চাইলেই নিজের টেল বিস্ট বম দিয়ে এটিকে প্রতিহত করতে পারত, কিন্তু সে বুঝতে পারে যে পাল্টা আক্রমণ করলে বিস্ফোরণের ফলে আশেপাশের সাধারণ মানুষও মারা যাবে। তাই নারুটো নিজের কুরামা মোড ব্যবহার করে সেই বিশাল বিস্ফোরণটিকে চারপাশ থেকে আটকে ধরে এবং নিজের শরীর দিয়ে পুরো আঘাতটি সহ্য করে নেয়। এর ফলে নারুটো অজ্ঞান হয়ে যায় এবং শত্রুরা তাকে ধরে নিয়ে যায়। কিছু সময় পর বোরুটো হাসপাতালে জেগে ওঠে এবং দেখে তার বন্ধু
বন্ধুরাও সব আহত। সে নিজের ভুল বুঝতে পেরে সেই নিনজা টুলটি খুলে ফেলে দেয়। তখন সাসকে জানায় যে নারুটো এখন বেঁচে আছে, কারণ সে তার চক্রা অনুভব করতে পারছে। সাসকে বউটোকে নারুটোকে উদ্ধার করার মিশনে যাওয়ার জন্য বলে। যাওয়ার আগে সাসকে বউটোকে তার নিজের পুরনো ও দাগ কাটা হেডব্যান্ডটি দেয়। বউটো নারুটোর ছোটবেলার জ্যাকেটটি পরে নেয় এবং তার বাবাকে রেস্কিউ করতে প্রস্তুত হয়। এরপর আমরা একটি ভিন্ন ডাইমেনশন দেখি, যেখানে একটি মরা গড ট্রি রয়েছে। মোমোশিকি নারুটোকে জানায় তারা এই গাছটি তৈরি করতে বিভিন্ন টেইল বিস্টের চাকরা ব্যবহার করছে। নারুটোকে সেই গাছের সাথে বেঁধে রাখা হয় এবং মোমোশিকি তার শরীর থেকে কুরামার চাকরা বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু কুরামার চাকরা এতটাই বিশাল যে তা বের করতে অনেক সময় লাগছিল। মোমোশিকি এই টেইল বিস্টের চাকরাগুলোকে চাকরাপিলে রূপান্তর করে। এই চাকরাপিল খেয়ে তারা নিজেদের শক্তি বাড়ায়। নারুটো তখন মোমোশিকিকে বলে অন্যের শক্তি চুরি করে শক্তিশালী হওয়া একজন সত্যিকার যোদ্ধার লক্ষণ নয়। মোমোশিকি ও নারুটোর কথার মাঝে 4 কাগে, সাসকে এবং বরুটো সেখানে পৌঁছে যায়। এরপর তারা নারুটোকে গাছটি থেকে মুক্ত করে এবং মোমোশিকি ও কিনশিকির বিরুদ্ধে ফাইট শুরু করে। নতুন জেনারেশনের কাগেরা ওসুসুকিদের বিরুদ্ধে বেশ ভালো ফাইট করে। তারা নিজেদের দক্ষতা দিয়ে কিনশিকিকে কোণঠাসা করে ফেলে। মোমোশিকি একজন মেইন ব্রাঞ্চ ওসুসুকি ছিল, তাই সে কিনশিকিকে একটি চাকরাপিলে পরিণত করে খেয়ে ফেলে। এই চাকরাপিল মোমোশিকিকে ফিউজড মোমোশিকিতে পরিণত করে এবং তার পাওয়ার লেভেল অনেক বেড়ে যায়। এই পর্যায়ে মোমোশিকি বাকি 4 কাগেকে নকআউট করে দেয়। এরপর নারুটো এবং সাসকে মিলে মোমোশিকির সাথে ফাইট করে, যা সম্ভবত পুরো সিরিজের সেরা ফাইটগুলোর একটি। এখানে দেখার মতো বিষয় হলো নারুটোর কুরামা মোড এবং সাসকের রিনেগানের দক্ষতা ব্যবহার করে মোমোশিকির সাথে দুর্দান্ত ফাইট করছিল, যা ছিল অবিশ্বাস্য। তারা দুজন মিলে মোমোশিকিকে কোণঠাসা করে ফেলে, কিন্তু যখন মনে হচ্ছিল মোমোশিকি হেরে যাচ্ছে, ঠিক তখনই বিজ্ঞানী কাতাৎসুকে সেখানে হাজির হয়। সেও লুকিয়ে বৌটোদের সাথে পোর্টালে করে এসেছিল। সে তার নিনজা টুল ব্যবহার করে মোমোশিকিকে অ্যাটাক করে, কিন্তু মোমোশিকি সেই নিনজুৎসু অ্যাবজর্ব করে নেয় এবং সেই জুৎসু ব্যবহার করে উল্টো নারুটো ও সাসকেকে শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে আটকে ফেলে। এই সবকিছু বৌটো দূরে দাঁড়িয়ে দেখছিল। বৌটো তখন সাহায্য করার জন্য মোমোশিকির দিকে তার রাসেঙ্গান ছুড়ে দেয়। মোমোশিকি সেটা খেয়াল করে না, কারণ বৌটোর রাসেঙ্গানটি মাঝপথে এসে অদৃশ্য হয়ে যায়। ফলে রাসেঙ্গানটি মোমোশিকিকে ডিরেক্ট হিট করে এবং তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু ভেঙে যায়। এরপর নারুটো বৌটোকে একটা রাসেঙ্গান তৈরি করতে বলে এবং নারুটো নিজের চাকরা বৌটোকে দেয়। এটি একটি বিশাল উজুমাকি ফ্যামিলি রাসেঙ্গানে পরিণত হয়। বৌটো এই বিশাল রাসেঙ্গান দিয়ে মোমোশিকিকে আঘাত করে, কিন্তু মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেই মোমোশিকি সময় থামিয়ে বৌটোকে কার্মামার দিয়ে যায়। এখন যারা কার্মামার সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, এটি ওসুসুকিদের একটি ব্যাকআপ ফাইলের মতো। ওসুসুকিরা গ্রহের শক্তি অ্যাবজর্ব করে বেঁচে থাকে, কিন্তু নিজেদের মৃত্যু ঠেকাতে তারা এই মার্ক ব্যবহার করে। তারা একটি উপযুক্ত শরীরের ওপর এই কার্মা মার্ক বসিয়ে দেয়, ফলে তারা মারা গেলেও ভবিষ্যতে ওই শরীরের মাধ্যমে পুনর্জন্ম নিতে পারে। তাই টেকনিক্যালি মোমোশিকি মারা গেলেও সে বৌটোর শরীরে নিজের কার্মা মার্ক দিয়েছে, যাতে ভবিষ্যতে সে বৌটোর শরীর দখল করতে পারে। মোমোশিকির পরাজয়ের পর বৌটো কোনো হাতে ফিরে আসে এবং সবার কাছে ক্ষমা চায়। এরপর উজুমাকি ফ্যামিলি একত্রিত হয় এবং হিমাওয়ারির জন্মদিন পালন করে এবং এই সময় বৌটো এবং নারুটো বুঝতে পারে তাদের দুজনের পথ আলাদা হলেও তাদের একে অপরের পাশে থাকা প্রয়োজন। এরপরের মাঙ্গা ক্যানন আর্কটি হলো মুজিনা ব্র্যান্ডিস আর্ক। এই আর্কটি নতুন টিম 7-এর সাথে শুরু হয়, যাদের একটি ধনী ব্যবসায়ীর ছেলেকে রক্ষা করার মিশন দেয়া হয়। এই ছেলেটি হলো টেন্টো, যাকে মুজিনা ব্র্যান্ডিসরা টাকার জন্য টার্গেট করছিল। কিছুদিন পর টেন্টো কিডন্যাপ হয় এবং টিম 7 তাকে রেস্কিউ করতে মুজিনা ব্র্যান্ডিসদের আন্ডারগ্রাউন্ড আস্তানায় হানা দেয়। সেখানে তারা জানতে পারে যে মুজিনা ব্র্যান্ডিসদের নেতা সোজোজি আসলে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড সংগঠনের ব্যাপারে গোপন তথ্য জানে। সোজোজিকে হারানোর পর জানা যায় যে সে কারা নামক একটি রহস্যময় অর্গানাইজেশনকে ভয় পাচ্ছিল। কারা হলো বৌটো সিরিজে একটি বিশাল অপরাধী সংগঠন। মুজিনা ব্র্যান্ডিস সরাসরি কারার অংশ না হলেও তাদের মাধ্যমেই বৌটোরা প্রথম এই বিপজ্জনক গ্রুপটির খোঁজ পায়। এরপর কারার সব ইনার মেম্বারদের মিটিং দেখানো হয়। কারা আসলে বৌটোর আকাশকি সংস্করণ এবং এর সব ইনার মেম্বাররা আকাশকির সদস্যের মতোই শক্তিশালী এবং বিপজ্জনক। সহজ কথায় বলতে গেলে কারা বৌটো অ্যানিমের একটি অপরাধী সংগঠন, অনেকটা আকাশকি
সাসাস্কির মতোই, আর কারার লিডার হলো জিগেন। এরপর দেখা যায় কারার সব ইনার মেম্বারকে তাদের লিডার জিগেন ডেকে পাঠায়। সে জানায় যে ভেসেল হারিয়ে গিয়েছে। একজন ইনার বলে যে সে নিজেই বিষয়টি সামলাবে, কিন্তু কাশিনকোজি বলে সে এটি হ্যান্ডেল করবে। সবাই এতে রাজি হয়। এদিকে কোনোহাতে বউটো এবং নারুটো একটা ফ্রেন্ডশিপ ব্যাটেল করছিল। লড়াইয়ের সময় নারুটো জানায় যে তার সায়েন্টিফিক হ্যান্ড নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারে। বউটো এখন অনেক স্ট্রং হয়ে গিয়েছে। সে অনেক ধরনের জুৎসু ব্যবহার করে সবাইকে তাক লাগিয়ে দেয়, কিন্তু নারুটো তাকে হারিয়ে দেয় এবং নারুটো বউটোকে অ্যাপ্রিসিয়েট করে। নারুটো টিম 7কে একটি মিশন দেয়। তাদের একটি সায়েন্টিফিক হাত ল্যাবে পৌঁছে দিতে হবে, যা ল্যান্ড অফ ফায়ারের সীমান্তে অবস্থিত। এই সীমান্তে কোনোহামারু একটি স্কাউটিং মিশনে ছিল এবং তারা একটি বিধ্বস্ত এয়ারশিপ খুঁজে পায়। এই এয়ারশিপটি আসলে কারার ছিল এবং তাদের এক বিশ্বাসঘাতকের কারণে এটি বিধ্বস্ত হয়েছে। টিম 7 ল্যাবে যাওয়ার পথে তাদের দেখা হয় আওয়ের সাথে। আও আগে মিস্ট ভিলেজের একজন নামকরা শিনোবি ছিল। সে একজন ব্যাকুগান ইউজার। সে ফোর্ট গেট নিনজাওয়ারে টেনটেলের আক্রমণ থেকে কোনো মতে বেঁচে গিয়েছিল এবং এখন শিনোবি টেকনোলজির কারণে বেঁচে আছে। এরপর নারুটো টিম 7কে জানায় যে কোনোহামারুর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাই তারা মিশন শেষে ফেরার বদলে কোনোহামারুকে খুঁজতে যায়। বিজ্ঞানী কাতাৎসুকে তার একটি বিশেষ স্যুট পরে তাদের সাথে যোগ দেয়। ঘটনাস্থলে গিয়ে তারা দেখে কোনোহামারু কিছু শক্তিশালী পাপেটের সাথে লড়ছে। কাতাৎসুকে তার স্যুটের সাহায্যে পাপেটগুলো চাকরা শোষণ করে এবং তাদেরকে হারিয়ে দেয়। এরপর তাদের মুখোমুখি হয় আও। সে এখন কারার একজন আউটার মেম্বার এবং তাদেরকে মারতে চায়। আওয়ের কাছে মিনিগান এবং ড্রোন ছিল, যা তাকে খুব বেশি শক্তিশালী করে তুলেছে। একটি দীর্ঘ ফাইটের পর বউটো তাকে হারিয়ে দেয় এবং তাকে না মেরে ছেড়ে দেয়, কিন্তু তখনই কাশিনকোজি তার টোট সামান করে এবং আওকে মেরে ফেলে, কারণ সে চায়নি এয়ারশিপের কোনো তথ্য ফাঁস হয়ে যাক। কোজি তখন টিম 7 এর মুখোমুখি হয়। ফাইটে কাশিনকোজি রাসেঙ্গান বানায়, যেটা দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা জানতে পারে নারুটো, কাকাশি, কোনোহামারু এবং বউটো ছাড়াও অন্য কেউ রাসেঙ্গান তৈরি করতে পারে। এই ফাইটে প্রথমবারের মতো বউটো তার কার্মা মার্ক অ্যাক্টিভ করে এবং কাশিনকোজির অ্যাটাক অ্যাবজর্ব করে নিয়ে কোনোহামারুকে বাঁচায়। কাশিনকোজি এটা দেখে মুগ্ধ হয় এবং তাদেরকে ছেড়ে চলে যায়। এই আর্কের শেষেই আমাদের পরিচয় হয় কাওয়াকির সাথে, যাকে তারা অজ্ঞান অবস্থায় পায়। বউটো কাছে যেতেই তাদের দুজনের কার্মা মার্ক একে অপরের সাথে প্রতিক্রিয়া করে এবং কাওয়াকি জেগে ওঠে। কিছুক্ষণ পর গারো, কারার আরেকজন আউটার মেম্বার, সেখানে চলে আসে। কাওয়াকি তার কার্মা মার্ক ব্যবহার করে গারোকে সহজেই হারিয়ে দেয় এবং হত্যা করে, কিন্তু এর ফলে একটি বিশাল বিস্ফোরণ হয়। বউটো তার কার্মা মার্ক ব্যবহার করে সেই বিস্ফোরণ থেকে সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর কাওয়াকি আবারও অজ্ঞান হয়ে যায়। টিম 7 কাওয়াকিকে কোনো হাতে নিয়ে আসে। নারুটো তাকে নিজের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেয়, কিন্তু কাওয়াকি তার অতীতের কারণে কাউকে বিশ্বাস করতে পারছিল না এবং পালানোর চেষ্টা করে। নারুটো তাকে আটকায় এবং দেখায় যে সে তাকে সুরক্ষা দিতে পারবে। ধীরে ধীরে কাওয়াকি শান্ত হয়। হিমাওয়ারি কাওয়াকির সাথে বন্ধুত্বের চেষ্টা করে এবং তাকে একটি সুন্দর ফুলদানি উপহার দেয়, কিন্তু কাওয়াকি রাগের মাথায় সেটি ভেঙে ফেলে, যা দেখে বউটো খুব রেগে যায়। পরে কাওয়াকি নিজের ভুল বুঝতে পারে এবং বউটোকে কথা দেয় যে সে এটি ঠিক করে দেবে। কাওয়াকি পরে ভাঙা ফুলদানিটি আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে, যদিও তা পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তার এই চেষ্টা দেখে বউটো বুঝতে পারে যে কাওয়াকি বদলানোর চেষ্টা করছে। তাদের মধ্যে ধীরে ধীরে এক ধরনের বিশ্বাস তৈরি হয়। এর কিছুদিন পর জিগেন কাওয়াকিকে ফিরিয়ে আনতে ডেল্টা এবং কোজিকে পাঠায়। কোজি সহজেই কোনোহাতে ঢুকে পড়ে, কারণ তার চাকরা সিগনেচার জিরায়ের মতোই ছিল, যা কোনোহা সিস্টেমে রেজিস্টার্ড। কিন্তু ডেল্টা অবৈধভাবে গ্রামে ঢুকে পড়ে। নারুটো তাকে বাধা দেয়। নারুটো এবং ডেল্টার মধ্যে ফাইট শুরু হয়। নারুটো তাকে জ্যান্ত ধরতে চেয়েছিল বলে নিজের শক্তি কিছুটা কমিয়ে লড়ছিল, কিন্তু তবুও সে ডেল্টার ওপর ভারী ছিল। ডেল্টার ট্রাম্প কার্ড হলো তার চোখ থেকে বের হওয়া লেজার বিম, এবং এটা যে কোনো ধরনের রিজেনারেট ফেল করে দেয়। ডেল্টা বুঝতে পারে যে নারুটো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সে নারুটোকে দুর্বল করতে হিমাওয়ারিকে টার্গেট করে অ্যাটাক করে। নারুটো হিমাওয়ারিকে বাঁচাতে তার সামনে চলে আসে, কিন্তু লেজার বিমটি আলোর গতিতে আসছিল। ঠিক সেই মুহূর্তেই কাওয়াকি নারুটোর সামনে চলে আসে এবং নিজের হাত দিয়ে অ্যাটাকটি আটকে দেয়। এর ফলে তার হাতটি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং আর কখনো রিজেনারেট হবে না। এই দৃশ্য দেখে নারুটো প্রচন্ড রেগে যায় এবং ডেল্টাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ডেল্টা মূলত একটি ড্রোন বডি, যার চেতনা যে কোনো সময় ব্যাকআপ শরীরে পাঠানো যায়। নারুটো তাকে হারিয়ে দেওয়ার পরও ডেল্টা নিজেকে আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে এবং তার ড্রোন বডি কারার
হাইড আউটে ফিরে যায়। সেখানে সে সবাইকে জানিয়ে দেয় যে বউটোর কাছেও কারমামার কাছে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে কোজি এখনো কোনোহার ভিতরে থেকে তথ্য সংগ্রহ করছিল। যুদ্ধের পর কাওয়াকিকে একটি নতুন সায়েন্টিফিক হাত দেয়া হয়, যা নাওটোর হাতের মতোই। এই হাতটি নাওটো চাকরা দিয়ে চালিত হয়, অর্থাৎ নাওটো ঘুমালে বা চাকরা দেয়া বন্ধ করলে হাতটি কাজ করা বন্ধ করে দেয়। এরপর নাওটোর প্রতি কাওয়াকির ভালোবাসা জন্মায় এবং কোনোহার মানুষের সাথে মিশতে শুরু করে। সে নিনজুৎসু শিখতে চায় এবং এক পর্যায়ে কুরামার সাথে তার কথা হয়। কুরামা তাকে নাওটোর কষ্টের শৈশবের কথা জানায়, যা শুনে কাওয়াকির মনে নাওটোর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। এদিকে সাসকে নিজের স্পেস টাইম নিনজুৎসু ব্যবহার করে কারার গোপন আস্তানায় পৌঁছায়, যেখানে সে দুইটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। প্রথমত, ওসুসুকিরা জোড়ায় জোড়ায় পৃথিবীতে আসে। কাগুয়া একা আসেনি, সে ছিল নিম্ন পদের ওসুসুকি এবং তার সঙ্গী ছিল উচ্চ পদের ইশিকি ওসুসুকি, যাকে আমরা জিগেন হিসেবে চিনি। দ্বিতীয়ত, সেখানে একটি টেন্টেল বা জুবি বন্দী ছিল, যা এখনো অপরিণত। জিগেন এটা থেকে চাকরা অ্যাবজর্ব করে নিজের শক্তি বাড়াচ্ছিল। জিগেন তার কার্মামার ব্যবহার করে কাওয়াকির কার্মা অ্যাক্টিভেট করে এবং সরাসরি নাওটোর বাড়িতে একটি পোর্টাল খুলে সেখানে উপস্থিত হয়। জিগেন এসেই কোজিকে উদ্দেশ্য করে বলে তার গোয়েন্দাগিরি শেষ, কারণ জিগেন জানে কোজি সেই বিশ্বাসঘাতক যে এয়ারশিপটি ক্র্যাশ করেছিল। নাওটো জিগেনের উপস্থিতি টের পায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু জিগেন খুব সহজেই নাওটোকে হারিয়ে দেয় এবং কাওয়াকিকে নিয়ে যেতে চায়। এতে কাওয়াকি রাজি হয়ে যায়, কারণ সে চায় না নাওটো মারা যাক, কিন্তু নাওটো হাল ছাড়তে রাজি ছিল না। জিগেন তখন নাওটোকে অন্য একটি ডাইমেনশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সাসকে সেখানে উপস্থিত হয় এবং নাওটোর সাথে সেই ডাইমেনশনে চলে যায়। সেই ডাইমেনশনে নাওটো এবং সাসকে তাদের সর্বশক্তি ব্যবহার করে জিগেনের সাথে লড়তে থাকে, কিন্তু জিগেন তাদের নিয়ে রীতিমতো খেলা করছিল। সে সাসকেকে তার সুসানোর ভেতর থেকে টেনে বের করে আনে। এক পর্যায়ে সাসকে বুঝতে পারে যে জিগেনের ক্ষমতা হলো যে কোনো বস্তুর আকার ছোট বড় করা। যখন তারা দুইজনই প্রায় পরাজিত, তখনই নাওটো বুঝতে পারে যে তাদের জেতার কোনো আশা নেই। তাই সে সাসকেকে বলে পালিয়ে যেতে, যাতে অন্তত একজন বেঁচে থাকে এবং ভবিষ্যতে লড়াই করতে পারে। সাসকে অনিচ্ছা সত্ত্বেও ফিরে আসে এবং জিগেন নাওটোকে সিল করে রেখে দেয়। লড়াইয়ের পর জিগেনের শরীর ভাঙতে শুরু করে, কারণ জিগেন আসলে ইশিকি ওসুসুকির একটি অসম্পূর্ণ ভেসেল। কিন্তু জিগেনের শরীর ইশিকির বিশাল শক্তি ধারণ করার উপযুক্ত ছিল না, তাই তাকে প্রায় রিকভারির জন্য টেন্টেলের চাকরা নিতে হতো। অন্যদিকে কাওয়াকি এবং বোরুটো তাদের কার্মামার ব্যবহার করে একটি পোর্টাল খুলে নারুটোকে উদ্ধার করতে সেই ডাইমেনশনে চলে যায়। তাদের সাথে সারাদা এবং মিৎসুকিও ছিল। সেখানে পাহারা দিচ্ছিল কারার আরেকজন ইনার মেম্বার বোরো। বোরোর শরীরটি বিজ্ঞান দ্বারা মডিফাইড এবং তার রিজেনারেট ক্ষমতা অত্যন্ত দ্রুত। তাকে সাধারণ হামলায় হারানো প্রায় অসম্ভব ছিল। বোরোর শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছিল, যা তাদের সবাইকে বশ করে দিচ্ছিল। মিৎসুকি বুঝতে পারে যে এটি আসলে ভাইরাস এবং সে তার অ্যান্টিডোট তৈরি করে সবাইকে দেয়। সারাদা তার শারিঙ্গান দিয়ে দেখতে পায় যে বোরোর শরীরের ভেতরে একটি কোর আছে যা নড়াচড়া করছে। সে তার চিতুরি দিয়ে সেই কোরটি ধ্বংস করে দেয়। কোর ধ্বংস হওয়ার পর বোরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি বিশাল দানবে পরিণত হয়। সে সবাইকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই বোরোর শরীরে দখল নেয় মোমোশিকি। মোমোশিকি আকাশে ভেসে ওঠে এবং বিশাল একটি রাসিঙ্গান তৈরি করে বোরোকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর বোরোটো জ্ঞান ফিরে পায়। তারা নারুটোকে উদ্ধার করে কোনোহাতে ফিরে আসে। এদিকে কারার হাইড আউটে কোজি এবং জিগেনের লড়াই চলছিল। কোজি জিগেনকে রিয়েল ফায়ার দিয়ে আক্রমণ করে, যা জিগেন অ্যাবজর্ব করতে পারে না। এর ফলে জিগেনের শরীর পুড়ে যায় এবং সে বাধ্য হয়ে ইশিকি হিসেবে পুনর্জন্ম নেয়। কিন্তু যেহেতু কাওয়াকির শরীরে এখনো কার্মা প্রসেসিং শেষ হয়নি, তাই ইশিকি কাওয়াকির শরীরে পুনর্জন্ম নিতে পারেনি। এর ফলে কাওয়াকির শরীর থেকে কার্মা মার্ক মুছে যায়। এখন ইশিকির আয়ু মাত্র 2 থেকে 3 দিন ছিল, কারণ ইশিকির শরীর তার সম্পূর্ণ শক্তি বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। ইশিকি কাশিন কোজিকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু কোজি শেষ মুহূর্তে টোট সামান করে সেখান থেকে পালিয়ে যায়। এখন ইশিকির একমাত্র লক্ষ্য দ্রুত কাওয়াকিকে খুঁজে বের করে আবার কার্মা
কার্মা দেয়া, তাই সে সোজা কোনোহার দিকে রওনা দেয়। নারুটো এবং সাসকে ইশিকের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কিন্তু আবারও তাদের হারের মুখে পড়তে হয়। ঠিক তখনই বোরুটোর সামনে এগিয়ে আসে। ইশিকি তখন কাওয়াকিকে খুঁজছিল, কিন্তু বোরুটো তার কার্মা ব্যবহার করে ইশিকিকে টেলিপোর্ট করে কোনোহা থেকে অনেক দূরে নিয়ে যায়। এরপর নারুটো, সাসকে এবং বোরুটো সেই ডাইমেনশনে চলে যায়, কিন্তু সেই ডাইমেনশনে ঢোকার সাথে সাথেই ইশিকি বোরুটোকে ধরে ফেলে এবং বলে, তুমি 80% ওসুসুকিতে পরিণত হয়ে গেছো, যা খুবই ইন্টারেস্টিং। যখন কেউ কার্মা মার্ক পায় তখন তার শরীর পূর্ণাঙ্গ ওসুসুকিতে পরিণত হতে কিছুটা সময় লাগে, অর্থাৎ বোরুটো এখন 80% ওসুসুকি। নারুটো এবং সাসকে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইশিকির বিরুদ্ধে লড়তে থাকে। ইশিকি বোরুটোকে মারছিল না, কারণ তার একটি বিশেষ উদ্দেশ্য ছিল। সে জানতো যে বোরুটো পুরোপুরি ওসুসুকিতে পরিণত হলে তাকে টেনটেলকে খাওয়ানো যাবে। টেনটেল একজন জীবিত ওসুসুকিকে খেলেই কেবল ডিভাইন ট্রিতে পরিণত হতে পারবে, যা থেকে চাকরা ফ্রুট পাওয়া যায়। বোরুটো এটি বুঝতে পারে এবং নিজেকে মেরে ফেলার হুমকি দেয়, যাতে ইশিকির পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু ইশিকি তার ক্ষমতা ব্যবহার করে বোরুটোকে অচল করে দেয়, যাতে সে আত্মহত্যা করতে না পারে। যখন নারুটো এবং সাসকে মনে করছিল তারা হেরে যাচ্ছে, তখন কুরামা নারুটোকে একটি নতুন শক্তির কথা বলে, যার নাম হচ্ছে ব্যারিয়ন মোড। এই মোড নারুটোর চাকরা, রিফ্লেক্স এবং গতিকে অভাবনীয় পর্যায়ে নিয়ে যায়, কিন্তু এর মূল্য অনেক বেশি। এটি কাজ করে নিউক্লিয়ার ফিশনের মতোই, যেখানে নারুটো এবং কুরামার চাকরা একসাথে মিশে যায় এবং নতুন এক ধরনের শক্তি তৈরি করে। কিন্তু এই প্রক্রিয়ায় তাদের চাকরা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং যে প্রতিপক্ষ নারুটোর সংস্পর্শে আসে তার আয়ু ধীরে ধীরে কমতে থাকে। যেহেতু ইশিকির হাতে মাত্র কয়েক ঘন্টার সময় ছিল, তাই তার আয়ু কমানোই ছিল সবচেয়ে বড় সুবিধা। নারুটো ব্যারিয়ন মোড অ্যাক্টিভ করে ইশিকিকে একতরফাভাবে মারতে শুরু করে। ইশিকি তার রড দিয়ে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু নারুটো সেগুলো সহজেই কাউন্টার করছিল এবং এমনকি খালি হাতেও ধরে ফেলছিল। নারুটোর প্রতিটি আঘাতেই ইশিকির আয়ু ধীরে ধীরে কমে যাচ্ছিল। ইশিকির আয়ু 20 ঘন্টা থেকে কমে মাত্র 5 মিনিটে চলে আসে। কিন্তু সমস্যা হলো, ব্যারিয়ন মোডের কারণে কুরামার চাকরাও দ্রুত শেষ হয়ে যায়। যখন ইশিকির হাতে মাত্র কয়েক মিনিট বাকি, তখন সে নারুটোর চাকরার সাথে কাওয়াকির সায়েন্টিফিক হাতে সংযোগ টেস্ট করে কাওয়াকিকে সেই ডাইমেনশনে টেলিপোর্ট করে আনে। কাওয়াকি পালানোর চেষ্টা করে, কিন্তু ইশিকি নারুটোকে মেরে ফেলার হুমকি দেয়। কাওয়াকি বাধ্য হয়ে সামনে আসে। ইশিকি কাওয়াকিকে ধরেই তার গলায় কার্মা মার্ক বসিয়ে দেয়, কিন্তু কার্মা মার্কটি অদৃশ্য হয়ে যায় এবং ইশিকির শরীর ধুলোয় পরিণত হতে শুরু করে। আসলে কাওয়াকি একটি শ্যাডো কোলন ব্যবহার করছিল। ইশিকি ভুল করে কোলনের ওপর কার্মা মার্ক বসিয়ে দেয়। সেহেতু কোলন গায়েব হয়ে গেলে কার্মা মার্কও থাকে না এবং ইশিকির সময় শেষ হয়ে গিয়েছিল, তাই ইশিকি কোনো ভেসেল ছাড়াই মারা যায়। এর মানে ইশিকি ওসুসুকি চিরতরে শেষ। কিন্তু বিপদ এখনো কাটেনি। ইশিকির আক্রমণে বোরুটো জ্ঞান হারিয়েছিল এবং তার শরীরে মোমোশিকি জেগে ওঠে। মোমোশিকি সবার অলক্ষ্যে একটি কুনাই দিয়ে সাসকের বাম চোখের রিনেগান নষ্ট করে দেয়। মোমোশিকি জানতো যে তাদের পালানোর একমাত্র উপায় ছিল সাসকের স্পেস টাইম নিনজুৎসু। সাসকে আহত অবস্থায় এবং রিনেগান ছাড়া কাওয়াকির সাথে মিলে মোমোশিকির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে। তারা বুঝতে পারে যে মোমোশিকি যদি চাকরা অ্যাবজর্ব করে তবেই বোরুটোর জ্ঞান ফিরে আসতে পারে। শেষ পর্যন্ত বোরুটো নিজেই জেগে ওঠে এবং মোমোশিকি আবারও স্লিপ মোডে চলে যায়। কিন্তু এরপরেই আসে বোরুটো সিরিজের সবচেয়ে স্যাড সিন। নারুটো বেঁচে গেলেও ব্যারিয়ন মোড ব্যবহারের ফলে কুরামার সমস্ত চাকরা নিঃশেষ হয়ে যায় এবং কুরামা নারুটোকে বিদায় জানিয়ে মারা যায়। সাসকের রিনেগান নষ্ট হয়ে যাওয়ায় বোরুটো তার কার্মা ব্যবহার করে একটি পোর্টাল খোলে এবং সবাই কোনোহাতে ফিরে আসে। কিন্তু ইশিকি মারা গেলেও তার আত্মা কোডের সামনে উপস্থিত হয়। কোড হলো কারার একটি সক্রিয় ইনার মেম্বার। কোড স্পেশাল কারণ তার কাছে একটি হোয়াইট কার্মা আছে। হোয়াইট কার্মা মানে হলো সে ওসুসুকির শক্তি ব্যবহার করতে পারবে, কিন্তু ওসুসুকির ভেসেল হতে পারবে না, অর্থাৎ ইশিকি তার শরীরে পুনর্জন্ম নিতে পারবে না। ইশিকি কোডকে বলে যায় যে কোনোহা শিনোবিরা তাকে মেরে ফেলেছে এবং তার প্রতিশোধ নিতে হবে। সে কোডকে নির্দেশ দেয় তাকে ওসুসুকি হতে হবে এবং চাকরা ফুট খেয়ে নিজেকে গড পর্যায়ে নিয়ে যেতে হবে। কোড তার প্রতিশোধ নিতে বোরোর গোপন আস্তানায় যায়। বোরোর একটি কাল গোষ্ঠী ছিল যারা তাকে পূজা করত। সেই আস্তানায় আমাদের তৈরি দুটি শক্তিশালী সাইবর্গ লুকানো ছিল, আইডা এবং ডেমন। জিগেন এদের বন্দি করে রাখার নির্দেশ দিয়েছিল, কারণ এদের ক্ষমতা জিগেনের থেকেও অনেক বেশি। এদেরকে তৈরি করা হয়েছিল শিনজুৎসু ব্যবহার করে। শিনজুৎসু হলো নিনজুৎসু এবং জ্ঞানজুৎসুর আদিরূপ, যা গডরা ব্যবহার করেন। আমাদের শিবাই ওসুসুকি নামক এক গডের ডিএনএ ব্যবহার করে এদেরকে তৈরি করেছিল। শিবাই ওসুসুকি এত পরিমাণ চাকরা ফুট খেয়েছিল যে সে তার ওসুসুকি দেহ ত্যাগ করে। আইডা এবং ডেইমনের অদ্ভুত সব ক্ষমতা, যেমন আইডা তার সেন্ড্রিগান দিয়ে বর্তমানে এবং অতীতে যে কোনো ঘটনা দেখতে এবং শুনতে পারে। অন্যদিকে ডেইমনের কাছে একটি শিনজুৎসু আছে যার নাম রিফ্লেকশন। যদি কেউ ডেইমনকে হত্যা করার বা আঘাত করার চেষ্টা করে তবে সেই আক্রমণের ফলাফল সেই ব্যক্তির ওপরেই রিফ্লেক্স হয়। উদাহরণস্বরূপ, কেউ যদি তলোয়ার বের করে ডেইমনকে
কাউকে কাটার কথা ভাবে তবে সেই তলোয়ার দিয়েই তার নিজের শরীর কেটে যাবে। আইডার সেন্ডিগান ছাড়াও আরেকটি ক্ষমতা আছে, যা হলো তার চার্ম। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ তাকে দেখলেই তার প্রেমে পড়ে যায় এবং তার কোনো ক্ষতি করতে পারে না। শুধুমাত্র ওসুজুকির ওপরেই এই ক্ষমতা কাজ করে না, বর্তমানে কাওকি এবং বোরুটো এই ক্ষমতার প্রভাব মুক্ত, কারণ তারা এখন ওসুজুকি হয়ে গেছে। আইডা তার এই ক্ষমতা পছন্দ করে না, কারণ এর ফলে সে কখনোই বুঝতে পারে না যে কে তাকে সত্যিকারে ভালোবাসে। তাই আইডা এমন কাউকে খুঁজছে যে তার ক্ষমতার প্রভাব মুক্ত এবং তাকে সত্যিকারের ভালোবাসতে পারবে। যেহেতু কাওকি একজন ওসুজুকি এবং তার উপর আইডার চার্ম কাজ করে না, তাই আইডা কাওকির প্রেমে পড়ে এবং তাকে জীবনসঙ্গী হিসেবে চায়। আইডা কোডকে বলে দেয় যে সে কাওকিকে মারতে পারবে না, কিন্তু বোরুটোকে চাইলেই মারতে পারে। কোড আইডার চার্মের কারণে তার কথা ফেলতে পারে না, কিন্তু কোডের আসল সমস্যা হলো তার লিমিটাস। কোড এতটাই শক্তিশালী যে জিগেন তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদোকে দিয়ে তার শরীরে লিমিটাস বসিয়ে রেখেছিল। এই লিমিটাস সরানোর জন্য আমাদের চোখের স্ক্যান এবং গলার স্বরের প্রয়োজন, তাই কোডের এখন আমাদোকে দরকার। কোডের কাছে এখন দুইটি শক্তিশালী সাইবর্গ আছে এবং তার লক্ষ্য বোরুটো। এই সময় জানা যায় যে আমাদোর একটি মেয়ে ছিল যে 12 বছর আগে মারা গেছে। আমাদো তার মেয়ের স্মৃতি এবং ব্যক্তিত্ব আইডার মধ্যে স্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। পরবর্তীতে আমাদো ডেল্টার শরীরে তার মেয়ের ব্যক্তিত্ব আপলোড করে এবং তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমাদোর মূল উদ্দেশ্য কাওকির কার্মার মাধ্যমে তার মেয়ের আত্মাকে পুনর্জীবিত করা, এমনটা সবাই ধারণা করে। যদিও আমাদোর চরিত্রটি খুবই রহস্যময়। এর পরের আর্কে দেখি কোড কোনো হাতে আক্রমণ করার প্রস্তুতি নেয় এবং তার ক্লো মার্ক ছড়িয়ে দেয়। এই মার্কগুলো ফ্লাইং রাইজেনের মতোই কাজ করে। কোড তার হাত বা শরীরের যে কোনো অংশ এই মার্ক দিয়ে বের করে দূর থেকে আক্রমণ করতে পারে। কোড আমাদোকে খুঁজতে কোনোহার বাইরে ওত পেতে থাকে। কাওকি বিষয়টা বুঝতে পেরে গোপনে কোনোহা ছেড়ে কোডের সাথে লড়তে আসে। তার উদ্দেশ্য ছিল কোডকে মেরে ফেলা, যাতে নারুটোর উপর থেকে সকল ধরনের হুমকি দূর হয়ে যায়। কিন্তু কাওকির কাছে এখন আর কার্মা নেই, তাই সে কোডের কাছে মার খেতে থাকে। বোরুটো তার চাকরা অনুভব করে তাকে বাঁচাতে সেখানে যায়। নারুটো এবং শিকামারু তার পিছু নেয়। ফাইটের এক পর্যায়ে মোমোশিকি বোরুটোর শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কাওকি যখন কোণঠাসা, তখন তার শরীরে হঠাৎ কার্মা মার্ক আবারও জেগে ওঠে। সবাই অবাক হয়ে যায়, কারণ ইশিকি তো মারা গিয়েছে, তাহলে কার্মা কিভাবে এলো? আসলে আমাদো গোপনে কাওকির অকেজো কার্মা মার্কটি পুনরায় চালু করে দিয়েছে এবং তাকে ইশিকির ক্ষমতা ব্যবহার করার উপযোগী করে তুলেছিল। এটি একটি পিওর ওয়েপেন কার্মা, যাতে ইশিকির আত্মা নেই, শুধু শক্তি আছে। কাওকি তার নতুন শক্তি দিয়ে কোডকে একতরফাভাবে মারতে শুরু করে, কিন্তু সমস্যা হয় যখন মোমোশিকি নারুটোকে হত্যা করার হুমকি দেয়। কাওকি যখন বুঝতে পারে যে মোমোশিকি অর্থাৎ বোরুটো বেঁচে থাকলে নারুটোর জীবন সবসময় ঝুঁকিতে থাকবে, তাই সে বোরুটোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। বোরুটো নিজেও বুঝতে পারে যে সে বিপজ্জনক, তাই সে কাওকিকে অনুরোধ করে তাকে মেরে ফেলার জন্য। কাওকি বোরুটোর বুক ফুটো করে দেয় এবং বোরুটো মাটিতে লুটিয়ে পড়ে। সবাই ভাবে বোরুটো মারা গিয়েছে, কিন্তু মোমোশিকি বোরুটোকে মরতে দেয় না। সে তার অবশিষ্ট ক্ষমতা দিয়ে বোরুটোকে আবারও বাঁচিয়ে তোলে। এর ফলে বোরুটো এখন 100% ওসুজুকিতে পরিণত হয়েছে, কিন্তু মোমোশিকি আর কখনোই বোরুটোর শরীরে পুনর্জন্ম নিতে পারবে না। তবে সে বোরুটোর শরীর দখল করে নিতে পারবে। আর এখানে বোরুটো অ্যানিমের পার্ট 1 শেষ হয়। এরপর শুরু হয় বোরুটো 2 ব্লু ভোর্টেক্স।